আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আমি মোহাম্মদ খায়রুজ্জামান তালুকদার, সহকারী শিক্ষক, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদেরকে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিষয়ে ষষ্ঠ অধ্যায়ে রাষ্ট্র সম্পর্কে আলোচনা করব। আমরা এই পাঠ শেষে আমরা কি কি ধারণা নিতে পারবো সে সম্পর্কে আমরা তোমাদেরকে বলছি যে রাষ্ট্র সম্পর্কে আমরা ধারণা ব্যাখ্যা করতে পারবো, আর রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কেও ব্যাখ্যা করতে পারবো। চলো আমরা প্রথমে রাষ্ট্রের ধারণা সম্পর্কে আমরা আলোচনা করি। রাষ্ট্র একটি সামাজিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান। সমাজে বসবাসরত সকল মানুষকে একটি ঐক্য সূত্রে বাঁধা এবং তাদের কল্যাণ ও সমস্যা সমাধানের জন্যই রাষ্ট্রের আবির্ভাব ঘটে। সমাজ বিকাশের একটি স্তরে সমাজের মধ্যে থেকেই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। প্রাচীন ও মধ্যযুগে রাষ্ট্রকে মনে করা হতো ঈশ্বরের সৃষ্টি করা একটি প্রতিষ্ঠান, কিন্তু আধুনিক বিজ্ঞানীরা রাষ্ট্রকে সর্বজনীন কল্যাণ সাধনকারী এবং মানুষের স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য প্রতিষ্ঠান বলে ব্যাখ্যা করেছেন। চলো আমরা কিভাবে রাষ্ট্রটা উৎপত্তি হয়েছে সে সম্পর্কে আমরা ধারণা নিই। প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্র বসবাস করে, হঠাৎ করে কোনো রাষ্ট্রের উৎপত্তি হয়নি। আদিম মানুষ প্রথমে গোত্রভিত্তিক বসবাস করত। পরবর্তী সময়ের পরিবর্তনের সাথে রাষ্ট্রের উৎপত্তি হয়। মানুষই রাষ্ট্র সৃষ্টি করে। রাষ্ট্র সম্পর্কে আমরা কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর কি সংজ্ঞা প্রদান করেছেন সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথমেই রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল রাষ্ট্র সম্পর্কে যে সংজ্ঞা প্রদান করেছেন সেটি হলো স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র। এখানে স্বয়ংসম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই অ্যারিস্টটল তিনি রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন। পরবর্তীতে আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী আর.এম. ম্যাকগাইভারের মতে তিনি বলেছেন, রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন, যা কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। রাষ্ট্র সম্পর্কে সবচেয়ে সুন্দর ও সুস্পষ্ট যে সংজ্ঞা দিয়েছেন তিনি হলেন অধ্যাপক গার্নার। চলো দেখি আমরা অধ্যাপক গার্নারের যে সংজ্ঞাটা সেটা আমি লক্ষ্য করি। অধ্যাপক গার্নার তিনি বলেছেন, রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে, যে সরকারের প্রতি জনসমাজ স্বভাবতই অনুগত। এখানে আমরা এই রাষ্ট্র সম্পর্কে অধ্যাপক গার্নার যে সুন্দর সংজ্ঞা প্রদান করেছে সেই সংজ্ঞাটি যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে থেকে আমরা চারটি জিনিস আমরা লক্ষ্য করতে পারি। প্রথমে তিনি বলেছেন,
রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ। এখানে আসছে জনসমাজ। আবার আরেকটা তারপর আসছে যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে। এখানে আসছে নির্দিষ্ট ভূখণ্ড। তারপর যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত। তারপর আসছে বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং তারপর এবং যাদের একটি সুসংগঠিত সরকার আছে। এখানে আসছে সরকার, যে সরকারের প্রতি জনসমাজ স্বভাবতই অনুগত। তাহলে আমরা এই সংজ্ঞার আলোকে আমরা স্বভাবতই বলতে পারি রাষ্ট্র হলো একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ যার সংগঠিত সরকার ও জনসমষ্টি রয়েছে এবং যা নিজস্ব ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। চলো আমরা এই সংজ্ঞার আলোকে আমরা রাষ্ট্রের গঠনের কয়েকটি উপাদান সম্পর্কে আমরা এখানে ধারণা পেতে পারি। রাষ্ট্র গঠনে আমাদের চারটি উপাদানের এখানে লক্ষ্য করা যাচ্ছে। প্রথমে যে উপাদানটা আছে সেটা হলো এক হলো রাষ্ট্র গঠনের উপাদান। রাষ্ট্র গঠনের এক হলো জনসমাজ, দুই হলো নির্দিষ্ট ভূখণ্ড, তিন হলো সার্বভৌমত্ব, চার হলো সরকার। অধ্যাপক গানার যে সংজ্ঞা দিয়েছেন তার আলোকে আমরা রাষ্ট্র গঠনের চারটি উপাদান পেয়ে থাকি। প্রথমে হলো জনসমষ্টি, দ্বিতীয় হলো নির্দিষ্ট ভূখণ্ড, তৃতীয় হলো সার্বভৌমত্ব, চার হলো সরকার। আমরা এখন এই চারটি উপাদানের সমষ্টি রাষ্ট্র গঠিত হয় সেই সম্পর্কে আমরা প্রত্যেকটি উপাদান সম্পর্কে একটু আলোচনা করি। প্রথমে যে জিনিসটা আসছে সেটা হলো জনসমষ্টি। জনসমষ্টি বলতে আমরা এখন কি বুঝি? জনসমষ্টি একটা দেশে জনসংখ্যা প্রাথমিক, এটা হলো প্রাথমিক উপাদান। এটা রাষ্ট্র গঠনের যে প্রথম যে উপাদানটা প্রয়োজন হয় সেটা হলো জনসমষ্টি। জনসমষ্টি বলতে রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকেই বোঝায়। রাজনৈতিকভাবে সংগঠিত জনগণকে বোঝায়। রাষ্ট্র গঠনের জন্য জনসমষ্টি অত্যন্ত একটা অপরিহার্য উপাদান। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। জনসমষ্টির ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা এবং পারস্পরিক সম্পর্ক হতে রাষ্ট্রের উদ্ভব হয়েছে। আমরা আগে পড়েছি যে মানুষ প্রথমে গোত্রভিত্তিক বসবাস করত, তার পরবর্তীতে পরিকল্পিতভাবে তারা রাষ্ট্র সৃষ্টি করেছে। তেমনি জনসমষ্টি যখন তারা একসাথে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করার আশা পোষণ করলো, তখনই তারা পারস্পরিক সম্পর্ক স্থাপন করার জন্যই তারা রাষ্ট্র সৃষ্টি করেছে। এখন আমাদের মনের মধ্যে একটা ধারণা আসতে পারে যে একটা রাষ্ট্র গঠন করতে হলে কতগুলো জনসমষ্টির প্রয়োজন। আসলে রাষ্ট্র গঠনে নির্দিষ্ট কোনো জনসমষ্টির প্রয়োজন নেই। যেমন ধরো বাংলাদেশের জনসমষ্টি প্রায় 20 কোটি, আবার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত
তার 100 কোটির উপরে জনসমষ্টি। ভারতও একটা রাষ্ট্র, বাংলাদেশও একটা রাষ্ট্র। তাই দেখা গেছে যে তাদের কাছ থেকে আমাদের জনসমষ্টি অনেক কম, তবুও কিন্তু আমরা বাংলাদেশ একটা রাষ্ট্র হিসাবে প্রকাশিত হয়েছে। তেমনি জনসমষ্টি কতটুকু লাগবে সেটার উপর নির্ভর করবে না। জনসমষ্টি দেখা গেছে যে সেন মেনিনু ও মোনাকো এই দুটি ক্ষুদ্র রাষ্ট্রের জনসংখ্যা যথাক্রমে 33,225 এবং 38,000, এটা 2016 সালের একটা আদমশুমারি অনুযায়ী দেখা যায়। তাই বলে কি এত অল্প সংখ্যক জনসমষ্টি নিয়েও কিন্তু রাষ্ট্র গঠিত হয়েছে। তাহলে আমরা এ থেকে বুঝতে পারলাম যে জনসমষ্টি রাষ্ট্রের একটা প্রাথমিক উপাদান। সেখানে জনসমষ্টির নির্দিষ্ট কোনো সংখ্যা লাগবে না, একটা নির্দিষ্ট কিছু সংখ্যক জনসমষ্টি নিয়েও রাষ্ট্র গঠিত হতে পারে। পরবর্তীতে আসছে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের দ্বিতীয় অপরিহার্য উপাদান। প্রত্যেক রাষ্ট্রই একটি নির্দিষ্ট ভূখণ্ড সীমারেখা দ্বারা পরিচালিত। যেমন ধরো বাংলাদেশ, আমাদের বাংলাদেশের যে যদি তোমরা মানচিত্র দেখতে পারো, দেখা যাচ্ছে যে ভারত আমাদের চতুর্দিকে প্রায় তিন পাশে ভারত আছে, আর এক পাশে আমাদের বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। সেখানে একটা নির্দিষ্ট সীমানা রয়েছে। এই ভূখণ্ড কিন্তু বলতে বোঝায় সাধারণত জল, স্থল, আকাশ সব কিছুকেই আমরা ভূখণ্ড বলবো। রাষ্ট্রের জনগণের বসবাসের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের নিয়ন্ত্রণ অবশ্য। যেমন ধরো আমরা বাংলাদেশে যে বসবাস করতেছি, আমাদের যে নির্দিষ্ট ভূখণ্ড আছে সেখানে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ আছে। সেখানে অন্য দেশের মানুষ আসা কিন্তু তারা কোনো সমস্যা সৃষ্টি করতে পারতেছে না। যে আমরা যে বাংলাদেশের জনগণ, আমরাই আমাদের নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করতেছি। জনসমষ্টি ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী আন্দোলন, সংগ্রাম ও যুদ্ধের মাধ্যমে আমরা সাংবিধানিকভাবে নির্দিষ্ট ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। এখানে যেটা আছে যে জনগণ ঐক্যবদ্ধভাবে, যেমন আমরা এক সময় পাকিস্তানের অধীনে ছিলাম, দীর্ঘ 9 মাস সংগ্রামের পাকিস্তান আমাদের একটা অংশ ছিল। আমরা ঐক্যবদ্ধ হইয়া, বাঙালি জাতি ঐক্যবদ্ধ হইয়া পাকিস্তানের শোষণ থেকে আমরা আন্দোলনের মাধ্যমে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, সেটা হলো বাংলাদেশ। সেটা আমরা কিন্তু আমাদের যে ঐক্যবদ্ধের যে একটা ফল, আন্দোলন এবং সংগ্রাম এবং যুদ্ধের মাধ্যমে কিন্তু আমরা এই বাংলাদেশটা পেয়েছি। তেমনি প্রতিটি রাষ্ট্রই ভূখণ্ডের সীমাকেন্দ্রিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। প্রত্যেকটা রাষ্ট্রে যেমন ধরো আমাদের বাংলাদেশের চতুর্দিকে কিন্তু বিজিবি আছে, একটা নির্দিষ্ট সীমানা আছে। সেখানে আমরা কি করছি, নিরাপত্তা বেষ্টনী, যে অন্য দেশের থেকে কোনো অবৈধ কোনো জিনিস যেন না আসতে পারে, আমাদের দেশ থেকে কোনো জিনিস যেন না যেতে পারে, এখানে আমরা নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছি। এখন ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ডটা ছোট হতে পারে এবং বড় হতে পারে। এখানে রাশিয়ার আয়তন কিন্তু অনেক বড়, আবার আয়তনে আবার ছোট কিন্তু কয়েকটা রাষ্ট্র আছে, যেমন দারুসালাম আছে, সুইজারল্যান্ড আছে, ব্রুনাই আছে। তেমনি যে আমরা প্রথমে যেমন বলছিলাম যে জনসমষ্টির যেমন নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, তেমনি রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান যেমন নির্দিষ্ট ভূখণ্ড, সেটা কোনো এতটুকু লাগবে, মানে একটা নির্দিষ্ট সীমারেখা লাগবে যে নির্দিষ্ট ভূখণ্ড, সেটাও কোনো রাষ্ট্র গঠনের উপাদানের মধ্যে সেটাও কিন্তু লিমিটেশন নেই। যেটা তাহলে আমরা যেমন ধরো 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে কিন্তু বাংলাদেশ
ভূখণ্ডটি পৃথিবীর মানচিত্রে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসাবে স্থান পেয়েছে, তেমনি অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টিও কিন্তু হতে পারে। যেমন জাপান কিন্তু কয়েকটা দ্বীপের সমন্বয়ে রাষ্ট্র গঠিত হয়েছে, মালয়েশিয়া হয়েছে এবং ইন্দোনেশিয়া প্রভৃতির রাষ্ট্রগুলো যে আছে সেটা কিন্তু দ্বীপের মাধ্যমেও কয়েকটা দ্বীপ মিললেও কিন্তু একটা রাষ্ট্র গঠিত হয়েছে। সর্বোপরি আমরা নির্দিষ্ট ভূখণ্ড বলতে জল, স্থল এবং আকাশপথ এই তিনটাকে সমন্বয়ে আমরা এই নির্দিষ্ট ভূখণ্ড আমরা বুঝব। তৃতীয় যে উপাদানটি আছে সেটা হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের একটা মুখ্য উপাদান। সার্বভৌমত্ব শব্দ দ্বারা একটা রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র গঠন একটা রাষ্ট্র গঠনের পূর্ণতা পায়। এই ক্ষমতা রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে। সার্বভৌমত্ব রাষ্ট্রের ওই বৈশিষ্ট্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছা দ্বারা রাষ্ট্র আইনসঙ্গতভাবে আবদ্ধ নয়। এখানে আমরা সার্বভৌমত্ব বলতে দুইটা ক্ষমতাকে বোঝাবো, একটা হলো বাহ্যিক ক্ষমতা, আরটা হলো আভ্যন্তরীণ ক্ষমতা। আভ্যন্তরীণ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের মধ্যকার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রকাশ পায়। এই সার্বভৌমত্ব ক্ষমতার ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষ নেই। আর বাহ্যিক ক্ষমতাটা হলো রাষ্ট্রের আন্তর্জাতিক ক্ষেত্রে বহিঃশত্রু নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। কেবল জনসমষ্টির নির্দিষ্ট ভূখণ্ড ও সরকার থাকা সত্ত্বেও একটি দেশের যদি সার্বভৌমত্ব ক্ষমতা না থাকলে ওই রাষ্ট্র কখনো রাষ্ট্র হিসাবে বিবেচিত হবে না। যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকবে ততদিনই কিন্তু সার্বভৌমত্বের স্থায়িত্ব থাকবে। সরকারের পরিবর্তন হতে পারে কিন্তু সার্বভৌমত্বের স্থায়িত্বকে কখনো নষ্ট করে না। সার্বভৌমত্ব যে পরিবর্তনটা সেটা কখনো নষ্ট হয় না। তাই আমরা বলতে পারি যে সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের চরম ও পরম ক্ষমতাকে আমরা বোঝাবো, যে ক্ষমতার বলে একটা রাষ্ট্র তার নির্দিষ্ট ক্ষমতার মাধ্যমে থেকে রাষ্ট্র পরিচালিত কাজ করে। চতুর্থ যে উপাদানটি হলো সেটা হলো সরকার। সরকার বলতে আমরা এখন কি বুঝব? সরকার বলতে আমরা এমন একটি উপাদানকে বোঝাই, সেটা হলো সরকার গঠনের মাধ্যমে একটা রাষ্ট্র তার কর্তৃত্ব প্রকাশিত হয়। যেমন ধরো, যদি আমরা এই পুরো রাষ্ট্রটাকে যদি আমরা একটা ট্রেন মনে করি, তাহলে আমরা সরকারকে আমরা ইঞ্জিন মনে করব। কারণ একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু সংখ্যক লোক থাকে যে রাষ্ট্র পরিচালনা করে, তাদেরকে আমরা সরকার বলব। এই রাষ্ট্র পরিচালনা করার জন্য এই সরকারের তিনটা বিভাগ থাকে। এই তিনটা বিভাগ হলো আইন বিভাগ, শাসন বিভাগ আর হলো বিচার বিভাগ। এই তিনটা বিভাগ নিয়ে সরকার গঠিত হয়। গণতান্ত্রিক ব্যবস্থা সাধারণত নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করে। নির্বাচনের মাধ্যমে আমরা কি করি? সরকার গঠন করে থাকি। এখন দেখো, বিভিন্ন দেশে সরকার গঠনের বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন আমাদের দেশে যে পদ্ধতিটা রয়েছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সাধারণত নির্বাচনের মাধ্যমে আমরা সরকার গঠন করে থাকি।
এখন সরকার পদ্ধতি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন হতে পারে। আমরা আগেই বলেছি, সরকার বলতে ব্যাপক অর্থে শাসক গোষ্ঠীর সকলকে বোঝায় যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা অংশগ্রহণ করে, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়। এটা আগেই বলা হয়েছে। অর্থাৎ সরকার সম্পর্কে অধ্যাপক গার্নার একটা সংজ্ঞা প্রদান করেছেন, সেটা হলো রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্ক। আমাদের দেহটা দেখতেছো, এই দেহটা যদি আমরা রাষ্ট্র মনে করি, তাহলে আমাদের যে মস্তিষ্ক, আমাদের মস্তিষ্কের মাধ্যমে কিন্তু আমরা পরিচালিত হই। তাহলে এই মস্তিষ্কটাই আমরা সরকার বলবো। এটা অধ্যাপক গার্নার এত সুন্দর একটা সংজ্ঞা প্রদান করেছেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমরা এই অনলাইন ক্লাসে আমরা রাষ্ট্র সম্পর্কে কিছু ধারণা উপস্থাপন করলাম। তোমরা অবশ্যই জানতে পেরেছো যে রাষ্ট্রের যে সংজ্ঞা, রাষ্ট্র কিভাবে উৎপত্তি হয়েছে, আর রাষ্ট্র উপাদান গঠনের কি কি উপাদান রয়েছে সে সম্পর্কে তোমাদের ধারণা নিয়েছি। পরিশেষে তোমরা পরবর্তী ক্লাসে আমরা রাষ্ট্রের এই সম্পর্কে আমরা আরো তোমাদেরকে আরো সুন্দরভাবে এই পার্ট আমরা শেষ করব। পরিশেষে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, সেটা হলো যে বাড়ির কাজটি হলো তোমরা সামনের ক্লাসে রাষ্ট্র কি কি কাজ রাষ্ট্রের কাজ কি কি কাজ আমাদের করে থাকি, রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের কি কি কাজ আমরা সাধারণত তোমরা নোটখাতা লিখে নিয়ে আসবো যে আমাদের রাষ্ট্র নাগরিক রাষ্ট্রে কি কি কাজ করে থাকে সেই সম্পর্কে তোমরা করে নিয়ে আসবে। রাষ্ট্র আমাদের কি কি কাজ করে থাকে নাগরিকদের। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।